পরিকল্পনা বাস্তবায়ন হয় না। পরি থাকে এক জায়গায়, কল্পনা থাকে আরেক জায়গায়। পরি এবং কল্পনা দুইটাকে আমরা একসাথে করতে পারি। এখন যে বিরোধী দল আছে তাদেরকে আসলে 10-এ কত দেবেন? আসলে আমি এখানে কোনো মার্কিং করব না, এই কারণে যেহেতু আমি একজন শিক্ষক, আমি শিক্ষকরা মার্কিং করে ফাইনাল পরীক্ষায়। 2001 সাল আর 2026 এক না। কথা কি ভিন্ন হয়ে যাবে? না 2001 সালের কথা 2026 সালের কথা ভিন্ন হয়ে যাবে। 2001 সালের পরেও জামাতে ইসলামী বাংলাদেশে কি করেছে সেটা বুঝতে হবে। হ্যাঁ, জামাতে ইসলামীর ভূমিকাটা কেমন ছিল এবং কোন কথার মাঝখানে কথা আমি মনে রাখছি কথা বলি। আমি মনে করি আমাদের বাঙালির একটা সংস্কৃতি আছে, বাংলা আমরা পরিকল্পনা করি, কিন্তু পরিকল্পনা বাস্তবায়ন হয় না। পরি থাকে এক জায়গায়, কল্পনা থাকে আরেক জায়গায়। পরি এবং কল্পনা দুইটাকে আমরা একসাথে করতে পারি না। আপনি দেখেন 9 লক্ষ কোটি টাকার বিশাল বাজেট, বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে বড় বাজেট, এটা সবচেয়ে বড় বাজেট। এই বাজেটে আপনি যে আয়ের জায়গাটা রাখলেন 6 লক্ষ কোটি টাকা, সেটা কোথা থেকে? এনবিআর এর মাধ্যমে, করের মাধ্যমে আপনি আদায় করবেন। কর মুক্ত করার জন্য আগে 3,75,000 টাকা হলে আপনার কর দিতে হতো না, এর উপরে হলে কর দিতে হতো। সরকার 25,000 টাকা বাড়িয়ে 4 লক্ষর মধ্যে হলে আপনাকে কর দিতে হবে না। কিন্তু মজার ব্যাপার হচ্ছে শুভঙ্করের ফাঁকিটা কোথায় জানেন? কোথায়? আপনি যখন 4 লক্ষের পরে যে 3 লক্ষ টাকা আগে ছিল, এই 3 লক্ষ টাকার মধ্যে 5% আপনাকে দিতে হতো, কর দিতে হতো। সরকার কি করলেন? 25,000 টাকা বাড়িয়ে এই 3% 10% কর নির্ধারণ করলেন প্রতি লাখে, প্রতি লাখে। তার মানে আপনি যে 25,000 টাকা, আপনি দেখেন আগে যাদের 1 লক্ষ টাকা বেশি হতো, 3,75,000 থেকে 1 লক্ষ টাকা বেশি হতো, তারা হয়তো 7,000 7,500 টাকা কর দিতে হতো। আর এখন যাদের 6 লক্ষ 1 লক্ষ টাকা বেশি হবে, তাদের কর দিতে হবে 10,000 টাকা। তার মানে আপনি কি উপকার করলেন নাকি অপকার করলেন? মানে এটা হচ্ছে ওই সেই গ্যাসের মতো আর কি। আপনি বলেন যে আপনি হচ্ছে এই দিবেন, কি বলে, গ্যাসে 1300 টাকা ছিল, 1900 টাকা বাড়ালেন। বাড়াই আপনি বলেন কার্ড দিবেন তাদেরকে, 300 টাকার একটা কার্ড দিবেন। মানে বাড়ালেন হচ্ছে আপনি এই 600 টাকা, আর কার্ড দিবেন 300 টাকা বা 500 টাকা। এই যে শুভঙ্করের ফাঁকিটা, এখন সরকার তো খুব বুদ্ধিমান, মনে করছে চোখ বন্ধ করে, অনেক সময় চোখ বন্ধ করে মনে করছে কি আমি দেখছি না, মানে কেউ দেখছে না। এই যে আপনি শুভঙ্করের ফাঁকিটা জনগণকে দেখালেন, আপনি যে এর আগে আমাদের এনবিআর থেকে আমরা 2 লক্ষ কোটি টাকা পেতাম সর্বোচ্চ, আপনি করলেন 6 লক্ষ কোটি টাকা আপনি এনবিআর থেকে নেবেন। তার মানে আপনি কর মানুষ থেকে কর নিবেন 3 ডাবল। এটা আয়টা আপনি কিভাবে করবেন? আমার কথা হচ্ছে বিরোধী দলের জায়গা থেকে আপনি বললেন যে জীবন বান্ধব, আপনি মুদি দোকান, ক্ষুদ্র ব্যবসায়ীর উপর কর আরোপ করলেন। যদিও বিরোধী দলের বিরোধিতার ফলে পরে সরকার এটা থেকে ফেরত আসছেন, এই জন্য সরকারকে আমরা স্যালুট জানাই। কিন্তু আপনি জীবন বান্ধবটা কোথায় হলো? এই ক্ষুদ্র ব্যবসায়ীরা, মুদি দোকানদারিরা, তাদের উপর যে আপনি কর আরোপ করলেন। এরপরে দেখেন আপনি থোক বাজেট, থোক যে বরাদ্দ থাকে, থোক বরাদ্দের মধ্যে আমরা এর আগে দেখতাম এই সর্বোচ্চ গতবার ছিল 10,000 কোটি টাকা, এর আগে ছিল 11,000 কোটি টাকা, 11, 10, 12,000 কোটি টাকার বেশি হয় না। এবার আপনি থোক বাজেট করলেন 1,70,000 কোটি টাকা, মানে 17 গুণ বাড়াই দিলেন আপনি। থোক বাজেট মানে আপনি যে বাজেটটা এর বাইরে দিবেন, আপনি অতিরিক্ত যে কাউকে, যে কোনো মন্ত্রণালয়কে দিবেন থোক বাজেট। এই যে থোক বরাদ্দটা, এই থোক বরাদ্দটা থেকে দুর্নীতি সবচেয়ে বেশি হয়। যেটা ছিল 10,000 কোটি টাকা সর্বোচ্চ, সেটা আপনি করলেন 1,70,000 কোটি টাকা, তার মানে 17 গুণ বাড়াই দিলেন আপনি। এই যে আপনি ব্যাংক ও অর্ডিন্যান্সে যে 18 ক যুক্ত করেছেন, বিরোধিতার কারণেই কিন্তু 18 ক থেকে গভর্নমেন্ট ফেরত আসছেন। তো সুতরাং বিরোধী দল তো হচ্ছে তাদের যে সংখ্যা আছে, এই সংখ্যা দিয়ে তো তারা সবকিছু পাস করতে পারবে না। তারা কি করতে পারবে? তারা গঠনমূলক সমালোচনা করতে পারবে। তারা যখন গঠনমূলক সমালোচনা করবে, তো সরকার যদি মর্জি হয়, সরকার যদি গ্রহণ করে নেয়, তাহলে গ্রহণ করতে পারে। আমরা তো চাই সংসদে বিরোধী দল কখনো আপনার মাইক্রোওয়েভ চাবে না বা ওয়াশিং মেশিন চাবে না, অথবা মুক্তিযুদ্ধ বাবা কি বাবা না, বা বেঁচে আছে কি মরে আছে, এগুলো নিয়ে কথা বলবে না। আমরা তো চাই যে বিরোধী দল এমন একটি বিরোধী দল হবে যে বিরোধী দল একদম পজিটিভ ক্রিটিসিজম করবে এবং যেটা দেশের জন্য ভালো। এবং দেখেন, মানে এই যে এত কিছু বলছি যে বিএনপি এমন দল বা সরকার কেমন বা উচ্চবিলাসী, তাহলে এই দলটাই তো, এই সরকারি দলটাই তো বিরোধী দলের সকল সমালোচনাকে মেনে নিচ্ছেন। তাদের যদি মনে হচ্ছে এটা দেশ বিরোধী, তাহলে সেটাকে কি মেনে নিচ্ছেন। থোক পড়াতে অনেক টাকা থাকলে যে যেমন এক এক মন্ত্রণালয় যাবে, তারপরে রাসেল যে রাজনীতি দলটি করেন, না ওই যে বললেন তো সেই জন্যই দেখেন উনাদের এমপি তার নিজের মেয়ের নাম 2 বার লিখিয়েছেন এইসব বরাদ্দতেই, তাই না? তো এই জন্যই মনে হয় থোক বরাদ্দটা একটু বেশি রাখে, যে বিরোধী দল কোথায় আবার আত্মীয় স্বজনের নাম টাম দিয়ে দেয়, বুঝছেন না? তো এই জন্য হয়তো একটু থোক বরাদ্দটা
সংখ্যাটা বেশি। তবে আমি মনে করি এটা এতক্ষণে মানে কিডিং অ্যাসাইড, আমি যদি সিরিয়াস টোনে বলি তাহলে আমার মনে হয় যে বিরোধী দলটা আমরা দেখতে চাই সংসদের ভেতরে, এরকম একটা বিরোধী দল আমরা দেখতে চাই যে বিরোধী দলটা পজিটিভ ক্রিটিসিজম করবে, যে বিরোধী দলটা ওই ক্রিটিসিজমটাকে বায়তুল মোকাররমের দক্ষিণ গেটে আনবে না। আমরা সেই বিরোধী দল চাই যেটা যে কালো টাকা সাদা করে, এবং প্রধানমন্ত্রী সেটাকে অ্যাপ্রিসিয়েট করেছে। তো এই ধরনের বিরোধী দলই আমরা চাই। বিএনপি শুরুই করেছিল আই হ্যাভ আ প্ল্যান। সো প্ল্যান করতে গেলে সেটাকে আসলে আপনি যদি চাঁদ ছোঁয়ার একটা টার্গেট নেন, অন্তত আপনি কাছাকাছি যেতে পারবেন, তাই না? তো ওই জায়গা থেকে এগুলো করা হয়েছে। তবে আমাদের অপেক্ষা করতে হবে, এবং আমি মনে করি বিরোধী দলের সেই জায়গাটাতে থাকতে হবে যে জবাবদিহিতার জায়গাটা তৈরি করতে হবে, তাকে প্রশ্ন করতে হবে, সরকারি দলকে পজিটিভ ক্রিটিসিজম করতে হবে, এবং সব সময় যাতে ওই জায়গাটাতেই সরকারি দল থাকে যে একটা শক্তপোক্ত বিরোধী দল আছে যারা আমাদের ক্রিটিসাইজ করবে বা আমাদেরকে ধরবে। আপনার জামাতের ৭১-এর যে অবস্থান, সেই অবস্থান তারা কখনো অস্বীকার করে না। তিনি তাদের ক্ষমা এটা প্রার্থনার কথা রাজনৈতিক বলেছেন। ভুল সিদ্ধান্ত ছিল, এটা কিন্তু তারা অনেকবার বলেছে। এবং প্রফেসর গোলাম মঞ্জুর সাহেব যখন নাগরিকত্ব ফিরে পেয়েছেন, তখন কিন্তু এইতে ওপেন এই পল্টনের সমাবেশে উনি বলেছেন যে আমরা ক্ষমা প্রার্থী। এখন বিষয়টা হচ্ছে আপনি ক্ষমাটা কতটুকু নিবেন। এখন বিষয় হচ্ছে এখন বাংলাদেশে যে নতুন বাংলাদেশ আপনি দেখেছেন, আমাদের তাদের রাজনীতিটা এটার জন্য জটিল অবস্থার মধ্যে আছে না। আমি দেখেন আমাদের প্রধানমন্ত্রীর ওই দিনের একটা বক্তব্য অবশ্য শুনেছেন। প্রধানমন্ত্রী বলেছেন যে আমরা অতীতে যেতে চাই না, আমরা ইতিহাস ভূগোলে যেতে চাই না। আমরা অতীতে আমরা দেখেছি অতীত করে আমাদের ভবিষ্যৎকে চুরি করা হয়েছে, আমরা চাই না অতীতের দিকে ফেরত যেতে। এটা শুধু প্রধানমন্ত্রী এখন কথা না, ২০১৩ সালে যখন প্রধানমন্ত্রী একটা কোর্টের আনকোট করে আমি বলতে পারবো, প্রধানমন্ত্রী বলেছেন যে অতীতের আমাদের পূর্বপুরুষ অতীত নিয়ে অনেক ঘাটাঘাটি করেছে, আমরা অতীতের দিকে যেতে চাই না। এখন কথা হচ্ছে বাংলাদেশের ট্যাগিংয়ের রাজনীতিটা আপনি দেখেছেন। একসময় রাজাকার শব্দটা সবচেয়ে ভয়ঙ্কর শব্দ ছিল, কিন্তু রাজাকার শব্দটা দিয়ে ট্যাগিং করতে 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 মানুষকে হত্যযোগ্য অবস্থায় তৈরি করেছে। তখন কিন্তু ছাত্ররা নিজেরাই বলেছে যে তুমি কে আমি কে, রাজাকার প্রতিবাদের ভাষা হয়েছে। তো সুতরাং আপনি যখন এগুলাকে এই যে ট্যাগিংয়ের রাজনীতিটাকে ফেরত আসতে হবে। এখন কথা হচ্ছে এই যে বর্তমান যে সংসদ আছে, এই সংসদে কেউ রাজাকার আছে কিনা, এই সংসদে কেউ আপনি যদি বলেন যে শেখ হাসিনার আমলে যাদেরকে ফাঁসি দিয়েছে তাদের সন্তানরা এখানে আছে, তাহলে এখানে যদি দেলাওয়ার হোসেন সাইদি সাহেবের ছেলে আছে, মতিউর রহমান নিজামী সাহেবের ছেলে আছে, আপনার হচ্ছে তাহলে তো অ্যাট এ টাইম সালাউদ্দিন কাদের চৌধুরী সাহেবের ছেলেও এখানে আছে। তার মানে এটা তো সকলেই স্বীকার করেছে। এবার অ্যাপ্লাই ডিভিশনের মাধ্যমে এটিএম আজহার সাহেবের যে রায়, সে রায় বলেছে মিসক্যারেজ অফ জাস্টিস, মানে বিচারের নামে সবচেয়ে বেশি অবিচার হয়েছে এখানে, বিচারের নামে সবচেয়ে বেশি অবিচার হয়েছে। কারণ আপনি ১৫ কিলোমিটার দূর থেকে একজনকে দেখেছেন, ১৫ কিলোমিটার দূর থেকে একজনকে, বিশাব আলী হত্যা মামলার যে মামলায় সাদি সাহেবকে ফাঁসির প্রথমে অর্ডার দেওয়া হয়েছে, সেই বিশাব আলী মামলা তার ভাই সুকরঞ্জন বালি সে সাক্ষী দিতে আসছে হচ্ছে আসামি পক্ষে, তাকে নিয়ে ইন্ডিয়াতে নিয়ে যাওয়া হয়। এবং কি এই বিশাব আলী যে স্ত্রী ছিল, সেই স্ত্রী ১৯৭২ সালে একটা মামলা করেছে, নিজে বাদী হয়ে মামলা করেছে। সে মামলায় এফআইআরে সাইদি সাহেবের নামও ছিল না, এবং সে একটা বই লেগেছে, বইয়ের মধ্যে সাইদি সাহেবের নাম ছিল, অথচ সাইদি সাহেবকে শুধুমাত্র ওই হত্যার জন্য ওনাকে ফাঁসি দেওয়া হয়েছে। তার মানে ওই যে বিচারটা একটা প্রহসনের বিচার, ওইটা যে প্রহসনের বিচার, এটা তো কোনো সন্দেহ ছিল না। তো সুতরাং আপনি যখন এখন আবার সেম কে রাজাকার ছিল কে মুক্তিযুদ্ধ এই ছিল, এটা নিয়ে আপনি যখন আসবেন, আমাদের মির্জা ফখরুল ইসলাম আলমগীর সাহেবের এর বাবাকে নিয়ে তো অনেকে প্রশ্ন তোলে যে ওনার বাবা রাজাকার ছিল, প্রশ্ন তোলে। এটা যুক্তি অযুক্তি এটা পরের বিষয়, কিন্তু প্রশ্ন তো আসে, এরকম অনেকের ব্যাপারে সংসদেও সেই প্রশ্নটা করেছে। সো রাসেল যেটা বলছেন যে অতীতমুখিতা, প্রধানমন্ত্রী যে কথা বলেছেন যে আমরা অতীত নিয়ে এত আলোচনা করব না, আমি প্রিটি শিওর প্রধানমন্ত্রী অতীত মানে মুক্তিযুদ্ধকে বলে নাই। প্রধানমন্ত্রী এমন একজনের সন্তান, হ্যাঁ, তিনি মুক্তিযুদ্ধকে অতীত বলতে পারেন না। অতীত মানে হচ্ছে, মানে আমি বলতে চাই যে মুক্তিযুদ্ধ বাংলাদেশে যেমন অতীতে ছিল, এই প্রসঙ্গ উঠবে, জামাতের ভূমিকা নিয়ে উঠবে, বর্তমানে উঠছে এবং ভবিষ্যতে উঠবে। রাসেল একটি কথা বললেন যে সকল ভুলের জন্য জামাতে ইসলামী বলেছেন যে তাদের অতীতের ভুলের জন্য। আপনি কি মনে করেন যে ভুল এবং অপরাধ এক জিনিস? জামাতে ইসলামীর ৭১-এর যে ভূমিকাটি ছিল সেটা ছিল তার অপরাধ। হ্যাঁ, জামাতে ইসলামী ভুল বহুবার করেছে। জামাতে ইসলামী যখন বললেন যে বহুবার ক্ষমাও চেয়েছে, আমি শেষ করি যে জামাতে ইসলামী যখন পাকিস্তান হয় তখন তারা ভুল পথে হেঁটেছে, তারা পাকিস্তান চায় নাই। জামাতে ইসলামী যখন বাংলাদেশ হয় তখন তারা বাংলাদেশ চায় নাই। কিন্তু বাংলাদেশ হওয়ার পেছনে যে ঘটনাগুলো ঘটেছে, এই যে কত গণহত্যা হয়েছে, এখন ২৪-এর গণহত্যা নিয়ে তারা অনেক কথা বলেন, তারা ফ্যাসিজম নিয়ে কথা বলেন, কিন্তু আপনি যখন ক্ষমা চাওয়ার ব্যাপারে অথবা আপনার অপরাধ স্বীকার করার ব্যাপারে খুব সিলেক্টিভ হন, ৭১-কে যখন আপনি ভুল বলেন, তখন আমি মনে করি যে ৭১-এ জামাতে ইসলামী ভুল করে নাই, জামাতে ইসলামী অপরাধ করেছে এবং সেই অপরাধটা তাদেরকে স্বীকার করতে হবে। এখন যে বিরোধী দল আছে তাদেরকে আসলে ১০-এ কত দেবেন?
আসলে আমি এখানে কোনো মার্কিং করব না, এই কারণে যেহেতু আমি একজন শিক্ষক, আমি শিক্ষকরা মার্কিং করে ফাইনাল পরীক্ষায়, মানে কোর্স শেষ হওয়ার পরে। হ্যাঁ, তো যে 5 বছর পর হ্যাঁ, করবেন। যে সরকারটা 5 বছর হয়তো মাঝামাঝি যেও করতে পারি, কিন্তু যে সরকারটা মাত্র 4 মাসে এসেছে, এবং এই সংসদের আরেকটা গুরুত্বপূর্ণ বিষয় হচ্ছে যে এই সংসদ নবীনদের দিয়ে ভরা, তাই না? যারা বিরোধী দলে আছেন তারাও নবীন। তো এই যে সংসদের একটা ডেকোরাম আছে, সংসদে কি বলতে হয়, পয়েন্ট অফ অর্ডারে কি বলতে হয়, কিছু নিয়ম কানুন আছে। সংসদ কিন্তু অনেকবারই শুনবেন স্পিকার বলেছেন যেটা শাহবাগের ময়দান না। হ্যাঁ, সো আমরা ওই শাহবাগের ময়দান বা স্পিকারকে অ্যাড্রেস করতে যে আমরা ভাই বলে ফেলছি বা সরাসরি কথা বলছি, যেগুলো সংসদে করা যায় না। তো আমি মনে করি যে আমি আসলে এই মুহূর্তে বিরোধী দলের কোনো তাকে কোনো 10-এর মধ্যে মার্কিং করতে যাব না। আমি বিরোধী দলকে আরেকটু সময় দিতে চাই এবং সেই সাথে সাথে সরকারি দলকেও সময় দিতে অসংখ্য চাই। ধন্যবাদ। আমি প্রধানমন্ত্রীর কোর্টের আনকোট করে ওনার 2000 সালে যে পত্রিকার যে সাক্ষাৎকারটা আমি কোর্টের আনকোট করে একটু পড়ে, 2000 সালে? হ্যাঁ, এটা হচ্ছে 2001 সালের সাপ্তাহিক 2000 পত্রিকাকে দেওয়া সাক্ষাৎকার, কোর্টের আনকোট করে পড়ি। 71-এ জামাত হয়তো মনে করেছিল মুক্তিযুদ্ধটা ঠিক নয়, এ কারণে হয়তো তারা বিরোধিতা করেছিল। স্বাধীনতার পর জামাতের কোনো নেতা কি বলেছে এটাকে আমরা আবার পাকিস্তান নিয়ন্ত্রণ নিয়ে যাব? আমার তো মনে হয় না কোথাও তারা এটা বলেছে। এই যে মুক্তিযুদ্ধের চেতনা, রাজাকার, এটা নিয়ে আমাদের পূর্বপুরুষরা এত সময় নষ্ট করেছে যে যেটার ভোগান্তি এখন আমাদের পোহাতে হচ্ছে। আমরা জেনারেশনকে বলবো, আসুন আমরা সামনে এগোই, রাজাকার নিয়ে চিন্তা করে সময় নষ্ট না করে মানুষের অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে কাজ করি। তাহলে প্রধানমন্ত্রীর কোর্টের আনকোট করে। এখন কথা হচ্ছে, আপা বললেন যে জামাত অপরাধ করলে তো অপরাধের বিচার হবে, মাপ চাইলে তো অপরাধের বিচার মাপ হয় না। আপনি যে 1973 সালে কোলাবরেটর অ্যাক্ট হয়েছে, দালাল আইন হয়েছে, সেই দালাল আইনে 2800টি মামলা হয়েছে, 37,000কে অভিযুক্ত করা হয়েছে। এই 37,000-এর মধ্যে নট এ সিঙ্গেল পার্সন জামাতের নেতৃবৃন্দ একজনও ছিল না। 37,000, সেখান থেকে 750 জনকে সাজা দেওয়া হয়েছিল, আর বাকিদেরকে শেখ মুজিবুর রহমান ক্ষমা করে দেওয়া হয়েছে। তাহলে এই যে এখন যাদের ধরেন হচ্ছে 24-এ যারা করেছে, 24-এর পরে এটা ট্রাইব্যুনাল হলো, এরপর বিচার যারা হচ্ছে, আমরা তো দৃশ্যমান কারা অপরাধ করেছে। তাহলে 71 যদি জামাত এত অপরাধ করে থাকে, যে 37,000 আসামি করা হয়েছে, সেখানে জামাতের নেতৃবৃন্দ কেন ছিল না? এটা তো দৃশ্যমান। আপনি যখন অপরাধ বলবেন, তারপরে দেখেন বিরোধী দলের ব্যর্থতা। দেখেন সরকার কিন্তু পরিকল্পিতভাবে এটা করছে, সব জায়গায় প্রচার করছে যে বিরোধী দল ব্যর্থ, এবং কি সংস্কার শব্দটাকে একবার সিলেবাসের বাইরে নিয়ে যাচ্ছে। অসংখ্য কিন্তু ধন্যবাদ। বিরোধী দলের ব্যর্থ, সময় বিরোধী ছিল, দলের হ্যাঁ, কার্যক্রম। নারীরা জাস্ট একটু যুক্ত আমি করতে একটু অ্যাড চাইছি। করতে চাই, সেটা হচ্ছে যে উনি রাসেল 2001 সালের বর্তমান প্রধানমন্ত্রীর একটা স্টেটমেন্টকে কোট করলেন। 2001 সাল আর 2026 এক না। কথা কি ভিন্ন হয়ে যাবে? না 2001 সালের কথা 2026 সালের কথা ভিন্ন হয়ে যাবে। 2001 সালের পরেও জামাতে ইসলামী বাংলাদেশে কি করেছে সেটা বুঝতে হবে। হ্যাঁ, জামাতে ইসলামীর ভূমিকাটা কেমন ছিল, এবং কোন বিষয়ে কথা মাঝখানে কথা, আমি মনে হয় রাসেল কথা বলি। আমি মনে করি রাসেলের, কারণ এটা এক ধরনের, আমি মনে করি যে এই জন্য আমি অনেকটা, আমি একটু শেষ করি। আপনি পুরো টকশোটাতে দেখলে দেখবেন যে রাসেল অনেক কথা, জামাত জোট করে নাই এমন কোনো দল নাই, জামাত সবার সাথে জোট করেছে, এবং জামাত যুদ্ধাপরাধী, এটাও সবচেয়ে বড় সত্য কথা। হ্যাঁ, এবং আমি মনে করি যে একটা টক শোতে আসলে যে যখন কথা বলবে, যে যখন কথা বলবে তাকে কথা, আমার মনে হয় জেনেভা কনভেনশন আলোকে যুদ্ধাপরাধী তারাই যারা সৈনিক ছিল। যুদ্ধাপরাধী এক জিনিস, মানবতা বিরোধী ভিন্ন জিনিস। একজনের কথা মাঝখানে কথা বললে তো আসলে